শেখ হাসিনা সম্পর্কে সেখানকার বিরোধী দল এবং ছাত্রদের মধ্যেও যে একটা ক্ষোভ এবং সাধারণ মানুষের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে যে তিনি ওখানে ডিকটেটরশিপ চালাচ্ছেন। শেখ হাসিনা কোট আনকোট এই কথাটাই বলা হচ্ছে যে শেখ হাসিনা তিনি ডিকটেটরশিপ চালাচ্ছেন। দেখুন, একদিকে খুব সত্যি কথা যে আমরা ওই রাজনীতিতে যেরকম একটা কথা আছে না, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, তো সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো উঠবে, এটা স্বাভাবিক। শেখ হাসিনা তিনি নিজেই বলছেন যে 2009 সাল থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের সার্বিক উন্নতির জন্য আমি কাজ করে গেছি। কোথাও কি এই জায়গা থেকেই কোথাও কি একটা শেখ হাসিনার মধ্যে সেই ডিকটেটরশিপ নেতার একটা ভাবমূর্তি লক্ষ্য করা যাচ্ছে? দেখুন, শেখ হাসিনা সরকারে দীর্ঘদিন আছেন ঠিকই, কিন্তু শেখ হাসিনা তো নির্বাচিত প্রধানমন্ত্রী। কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো বলেনি সেখানে ডিক্টেটরশিপ চলছে। কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো বলেনি আমি ওখানে ব্যারিকেড মানে আমরা সরঞ্জাম বা খাদ্যদ্রব্য দেব না বা অন্য কিছু সরবরাহ করব না। ইন্টারন্যাশনাল অবজারভার থাকতেই পারতো, ছিল। বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং সম্পূর্ণভাবে হয়েছে। এরপরে আন্তর্জাতিক মহল যখন এর কোনো সমালোচনা করেনি, বাংলাদেশের মানুষরা যখন সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে কিন্তু আমাদের বহির্রাষ্ট্র হিসেবে এখানে কোন রকম মন্তব্য করাটা ঠিক বলে আমার মনে হয় না। কিন্তু শরিকদের মধ্যে থেকেও কোথাও কি একটা বিদ্রোহের সুর শোনা যেতে পারে ভবিষ্যতে এই ঘটনাকে কেন্দ্র করে? কারণ শরিকরা আওয়ামী লীগের, তাদের মধ্যে কিন্তু একটা সুর শোনা গিয়েছিল যে খুব প্রয়োজন ছাড়া শরিকদের কথা শোনেন না শেখ হাসিনা, এইরকম একটা বক্তব্য তাদের মধ্যে থেকে উঠে এসেছিল। তাহলে তারা সরে এসে অন্য দল তৈরি করুক, গণতান্ত্রিক কাঠামো তো আছে। ভারতবর্ষেও তো অনেক সময় শরিকদের মধ্যে সমস্যা আমরা দেখতে পাই। তো এখানে কোয়ালিশন গভর্নমেন্ট চলে, তো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম যখন আছে, সংবিধান যখন আছে, মানে হাসিনাকে শুনতেই হবে শরিকদের কথা এরকমও তো কোনো কথা নেই। তারা যদি মনে করে যে তারা অন্য কোনো দল করবেন, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা করুন, তারপরে দেখা যাক না। এরকম তো হতে পারে না যে হাসিনা যেটা বলছে তারা জোর করে শুনে নিচ্ছেন। তাদের বক্তব্য সেটা সামনে তারা রাখুন, তারা নিজেদের মধ্যে আলোচনা করুন, তাদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা নির্বাচিত প্রতিনিধিকে সম্মান জানান, এটাই কাম্য। তারা যত বেশি বলবে বাংলাদেশ এই মুহূর্তে জ্বলন্ত একটি অবস্থায় আছে, তত বেশি ক্ষতিকর হবে আগামী প্রজন্মের কাছে। আমার মনে হয় স্থিতাবস্থাটা বজায় রাখাটা এই মুহূর্তে জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে। দেখুন, সেই স্থিতাবস্থা বজায় রাখার জন্যই কিন্তু সেনাকে নামাতে হয়েছে, কারফিউ জারি রয়েছে, সার্বিকভাবে যেটা একজন প্রশাসকের করা উচিত সেটা তিনি করছেন। এবারে বাইরের যে দেশগুলো, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বদনাম তো হচ্ছেই, যে এই কোটার বিরুদ্ধে যে আন্দোলন, যেটা নিয়ে এই রকম পরিস্থিতি বা পরিসর তৈরি হয়েছে 2018 সালে, এবং তারপর এই কোটাকে একবার বাংলাদেশ সরকার পুরোপুরি তুলে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই মতো ইমপ্লিমেন্টও হয়েছিল। হাইকোর্টে মামলা হয় মুক্তিযোদ্ধাদের পরিবারের তরফ থেকে, তারপর সেই কোটাকে আবার বলবৎ করার নির্দেশ দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বাংলাদেশ সরকার। তার মানে আমরা যদি পুরো লজিক্যালি দেখি, তাহলে বাংলাদেশ সরকার মানে শেখ হাসিনার সরকার তার মানে এই কোটার বিরুদ্ধেই, এবং এই কোটার বিরুদ্ধেই তারা আদালতের দ্বারস্থ হলো, সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলো। কিন্তু তা সত্ত্বেও ছাত্রদের আন্দোলন কিন্তু সরকার বিরোধী আন্দোলন জারি থাকলো। আমার প্রশ্নটা এইখানেই যে যে সরকার এই সংরক্ষণকে তুলে দিতে চাইছে, যে সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেই সরকারের বিরুদ্ধে এই রকম রক্তক্ষয়ী আন্দোলন, মানে ছাত্ররা নিজেদের প্রাণ দিতেও পিছপা হচ্ছে না, বুক চিতিয়ে তারা গুলি খেয়ে যাচ্ছে, মানে এটার নেপথ্যে কি রয়েছে যদি একটু আরো বিস্তারিত বলেন। আমি তো আগেও বললাম, ছাত্ররা একটা ইমোশনাল ক্রাউড, ছাত্ররা খুব সেন্সিটিভ একটা ক্রাউড, তাদের অন্যরকম ভাবে ডিল করতে হয়। কিন্তু ছাত্রদের এগিয়ে দিয়ে, সামনের সারিতে এগিয়ে দিয়ে যারা মূল মাথা, চীন, পাকিস্তান, যারা উস্কে দিচ্ছে এ ধরনের আন্দোলন, সেগুলোর ওপর আন্তর্জাতিক সংস্থা ব্যবস্থা নিক। আন্তর্জাতিক সংস্থারও ইন্টারন্যাশনাল, বিশেষ করে চীন এবং পাকিস্তানের একটা বড় যেটা সুবিধে, সেটা হচ্ছে পোর্ট অঞ্চলগুলো দখল করা, ইন্ডিয়ান ওশান দখল করা, বে অফ বেঙ্গল দখল করা। ভারতকে যত চাপে রাখতে পারবে, ভারত তার নর্থ ইস্টার্ন রিজন থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে, আবার একইভাবে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর সাথে বিচ্ছিন্ন হবে। তাই বাংলাদেশকে ডিফিউজ করে দেওয়াটা এখন সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বৃহৎ শক্তি, চীনের মতো শক্তি, যারা এই মুহূর্তে
আমাদের সাথে সহাবস্থান। যদি একবার চীন কোথাও নাক গলিয়ে ঢুকে পড়তে পারে, অন্যদিকে বাংলাদেশ তো একেবারেই ভারতের কাছে এবং একেবারে ঘাড়ের কাছে, তো সেই জায়গায় যে ঢোকালাম সেই দিকটাও কি চীনের কাছে অত্যন্ত ওপেন হয়ে যাবে, যেটাকে আমরা চিকেন স্নেক বলি? সংঘর্ষের ঘটনা অতীতেও আমরা দেখেছি, সেই কারণেই কি চীনের আরো বেশি করে নজর, মানে দ্বিতীয় শ্রীলঙ্কা বানানোর কোনো চেষ্টা কি চীন চালিয়ে যাচ্ছে এই সুযোগে? এটা চীন চিরকাল চালিয়েছে। এই রিজনটাকে বলা হচ্ছে একেবারে ভারতবর্ষের আভ্যন্তরে বলা হচ্ছে কম্প্যাক্ট রিভলিউশনারি জোন, বা ওদিকটা বলা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল বা গোল্ডেন ক্রিসেন্ট। আর ওয়ান বেল্ট ওয়ান রোড তো বানিয়ে দিয়েছে, নতুন করে তাদের বানাবার কিছু নেই। আর লাসা থেকে কাঠমান্ডু রেলওয়ে ট্র্যাকও বানিয়ে দিয়েছে, ত্রিকোণ রেলওয়ে ট্র্যাক বানানোর কাজ শুরু হয়ে গেছে। মানে শুধু বাংলাদেশ ভূখণ্ডটাই বাকি রয়েছে। বাংলাদেশ ভূখণ্ডে তারা তো অনেক টাকা ইনভেস্ট করেছে, কিন্তু বিশ্বাসযোগ্যতা অর্জন। কিন্তু ভারতের বিদেশ নীতি এমন সুন্দরী হয়েছে, যেখানে চীন শ্রীলঙ্কাতে এমন অর্থনৈতিক সংকট তৈরি করেছিল, এখন আর প্রতিবেশী রাষ্ট্ররা চীনের ইনভেস্টমেন্টে বিশ্বাস করছে না। তার মানে ব্যালেন্সড গ্রোথের দিকে সমস্ত রাষ্ট্রই যাচ্ছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশও কোনো মতেই চীনের এই ফাঁদে পা দেবে না। ঠিক একইভাবে একটা জিনিস দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে বাংলাদেশ চীনের ফাঁদে পা দেবে না, কিন্তু চীন এমন একটা দেশ, তারা এই যে বদমাইশিগুলো সেগুলো কিন্তু চালিয়েই যায়। মানে আমি যদি একটু যেরকম ডোকলামের কথা আমরা শুনলাম, এর পাশাপাশি লাদাখে প্যাংগং সুর পাশে কীরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতীয় জওয়ানদের সঙ্গে চীনা জওয়ানদের। তো এবারে এই রকম একটা পরিস্থিতি তো বিভিন্ন সময় চীন চালিয়ে যাচ্ছে। ইভেন এখনো পর্যন্ত একেবারে এলএসি বরাবর প্রচুর এরকম কনস্ট্রাকশন চীন করছে, ব্রিজ বানাচ্ছে, গ্রাম বানাচ্ছে, এই রকম খবরও পাওয়া যায়, স্যাটেলাইট ইমেজও তার সামনে আসছে। এবারে প্রশ্নটা হচ্ছে, মানে আমি একদম স্পেসিফিকভাবে বাংলার দিক থেকে আশঙ্কার জায়গা বললাম, ইন্দিরা একটু আগেই চিকেন স্নেকের কথা বললো, যদি সেইটা সম্ভব হয়, যদি সেদিক থেকে চীন ঢুকতে পারে, তাহলে সবার আগে তো অ্যাটাকটা বাংলাতেই হবে। এই রকম পরিস্থিতি কি তৈরি হতে পারে? দেখুন, এখন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হয়, যেটা বাংলাদেশের ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে হচ্ছে। এখন সরাসরি যুদ্ধ হয় না, কারণ নিউক্লিয়ার উইপেন ইজ আ উইপেন অফ ডিটারেন্স, এখানে যুদ্ধ হয় না। কিন্তু যেগুলো আপনি বলছেন, এই অস্থিরতা থাকবে, চীন করে যাবে। কিন্তু চীন এটাও জানে ভারতের বাজার এখনো রপ্তানি আমদানির ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ, এবং চীনের জাহাজকে আসতেই হবে এখানে। চীন তো এমপ্লয়মেন্ট, এমন প্রোডাকশন বাড়াচ্ছে ওরা সব জায়গায়, প্রোডাকশন সেক্টরটা বিক্রি করবে কোথায়? ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া। সুতরাং চীন এই বিরক্তিটা আমাদের ওপর চাপিয়ে দেবে, কিন্তু একই সঙ্গে তাদের যে ইম্পেরিয়ালিস্ট থট, জমি দখলের যে কল্পনা, সেটাও তারা থামাবে।